नमस्कार आशा करছি তোমরা প্রত্যেকে ভালো আছো। যারা এএনএম জিএনএম 2024 এক্সাম দিয়েছিলে তাদের সেকেন্ড কাউন্সেলিং এর ডেট গতকালকে ছিল। যারা ভালো প্রস্তুতি নিয়েছিলে দেখেছো তোমরা যে তারা খুব সহজেই সিলেক্টেড হয়ে গেছো, এবং যারা প্রস্তুতি পর্বে ফাঁকি দিয়েছিলে বা একদম পরীক্ষার শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে এসেছিলে তাদের মধ্যে অনেকেই হয়তো সিলেক্টেড হওনি। তো যারা সিলেক্টেড হওনি তাদের বলবো যে অবশ্যই স্যাড হয়ে কোনো লাভ নেই, আরও একবার একটা সুযোগকে কাজে লাগাতে তোমাদের জানতে হবে। এবং যারা একদম প্রথম এএনএম জিএনএম 2025-এ প্রথম এক্সাম দেবে তাদেরকে আমি এখন থেকে সতর্ক হতে বলবো, কারণ তোমরা হাতে অনেকটা সময় পাচ্ছ। তোমাদের ভাবতে হবে এটাই হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প্ট, এটাই হচ্ছে লাস্ট অ্যাটেম্প্ট, যেন পরের আবার একটা অ্যাটেম্প্ট দেবো বলে বা আমি তো এইচএস দিলাম এইরকমও এক্সকিউজ দেওয়া চলবে না। এক বছর হাতে আছে, ধীরে সুস্থে প্রিপারেশন নিতে হবে এবং নিলেই দেখবে তুমি এক চান্সে সিলেক্টেড হয়ে গেছো। সুতরাং আমাদের সময় এসেছে পুনরায় একবার কাম ব্যাক করা, নিজের 100%কে পুনরায় সবার সামনে তুলে ধরা। তো আজকে আমরা এএনএম জিএনএম 2025-এর ব্যাচ শুরু করছি, এবং যেখানে আমাদের কন্টেন্ট তোমরা পাবে পুরো ফ্রিতে ইউটিউবে। এবং এই চ্যানেলটিতে যদি তুমি প্রথম এসে থাকো অবশ্যই প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করতে। তোমাদের যা যা প্রশ্ন থাকবে টপিক রিলেটেড সেই টপিকের কমেন্ট সেকশনে কমেন্ট করতে। এছাড়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা পারলে সেখানে জয়েন হয়ে যেও। সেখানে নিয়মিত বা একটা ইন্টারভাল বেসিসে কিন্তু কুইজ টাইপের হয়। তো আজকে যেহেতু এএনএম জিএনএম 2025-এর প্রথম ক্লাস, তো এই ক্লাসে ভীষণ লেকচার কিছু একটা হবে না। এই ক্লাসটা স্পেশালি তাদের জন্য যারা এএনএম জিএনএম 2025 ফার্স্ট অ্যাটেম্প্ট দিচ্ছ। যারা অলরেডি অ্যাটেম্প্ট দিয়ে ফেলেছো তারা এই ক্লাস থেকে বিশেষভাবে উপকৃত হবে না, তার কারণ তোমরা অলরেডি কোয়েশ্চেন প্যাটার্ন, সিলেবাস সব কিছুই জানো। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখো। তো দেখো, যারা ফার্স্ট এএনএম জিএনএম 2025 দেবে বলে ঠিক করেছো, যারা হয়তো এখন এইচএস দাওনি, তো তাদের আমি ফার্স্ট বলবো, বা যারা অলরেডি এইচএস দিয়েছো হয়তো আগের বছর দাওনি এবছর ফার্স্ট অ্যাটেম্প্ট, তাদের প্রথমেই বলবো যে তোমাদের কিন্তু একটু প্রথম থেকেই সতর্ক হতে হবে। এমন আহামরি বিরাট সিলেবাস নয় এএনএম জিএনএম নার্সিংয়ের, সুতরাং তোমাকে সতর্ক হতে হবে। এবং সবার আগে তোমাকে প্রশ্ন করতে হবে যে তুমি কেন নার্স হতে চাও, তুমি নিজেকে নার্স হিসেবে কেন দেখতে চাও। এর উত্তর এক একজন এক এক রকম বলবে। কেউ বলবে যে আমার ছোট থেকেই ইচ্ছে, কেউ বলবে যে আমার দিদি বা আমার পরিচিত কেউ নার্স, তাকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি তাই আমি নার্স হতে চাই। কেউ বলবে যে অন্যান্য কম্পিটিশনের তুলনায় এখানে কম্পিটিশন কম সেই জন্য নার্স হতে চাই। আবার কেউ বলবে অন্যান্য যে চাকরির বাজার সেখানে যেহেতু ভ্যাকেন্সি খুব একটা হয় না বা নিয়োগ যেহেতু খুব একটা হয় না, কিন্তু এই নার্সিং কোর্সটা করে রাখলে কিছু একটা জব পেয়ে যাব, তারা এই উত্তর দেবে। এবং তোমাদের মেজরিটি দেখবে আমি যে লাস্ট বললাম এটাই সায় দেবে বেশি। তো প্রথমেই জানতে হবে যে আচ্ছা তাহলে নার্স আমি হয়ে অ্যাকচুয়ালি করবো কি আর কেন হতে চাই। তো প্রথম থেকেই তোমাদের কিছু ভ্রান্তি কিন্তু দূর করতে হবে যে নার্স মানে কিন্তু সেবা করতে হবে, অন্যের প্রতি সহমর্মিতা দেখাতে হবে, অন্যের সেবা যত্ন করতে হবে। যদি এই ফিলিংস থেকে থাকে, যদি ভিতর থেকে মনে হয় যে না আমি নার্স হতে চাই, তাহলে তোমার কাছে এই জার্নিটা খুব একটা কঠিন বলে মনে হবে না। অন্যদিকে তোমার হয়তো পারিবারিক চাপ বা ইকোনমিক্যাল প্রেশার বা আশেপাশের পরিস্থিতির জন্য যদি তুমি নার্স হতে চাও, তাহলে তুমি নার্স তো হবে, কিন্তু এই জার্নিটাতে তোমার একটু কষ্ট হলেও হতে পারে। ঠিক হয়ে যাবে, কিন্তু প্রথম একটু কষ্ট হলেও হতে পারে। তো সুতরাং ফার্স্ট নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি কেন নার্স হতে চাও, এবং তারপর
যেটা তোমাদের নার্সিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ নার্স হতে গেলে তোমাকে একটা নার্সিং এক্সাম ক্র্যাক করতে হবে সরকারিতে করতে গেলে। তো তার মধ্যে রয়েছে এএনএম জিএনএম, যেটা হচ্ছে তোমার নার্সিং, আর একটা হচ্ছে বিএসসি নার্সিং, যেটা জেন পাস দিয়ে যেতে হয়, এইচএসের পর হয়। এটাও এইচএসের পরই হয়, তোমার মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক হতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে আমি তাহলে এএনএম জিএনএম দিতে চাইছি বা বিএসসি জেনপা দিতে চাইছি, তাহলে আমাকে কি পড়তে হবে? অর্থাৎ আমি যদি এএনএম জিএনএম ক্র্যাক করতে চাই তাহলে আমাকে পড়তেটা কি হবে? তো তোমাকে যে জিনিসগুলো পড়তে হবে সেইগুলো হচ্ছে, তাহলে আমাদের বিষয় কি, আমরা কি কি বিষয় নিয়ে পড়বো সেটা তোমাকে জানতে হবে। তো যেটা ফার্স্ট বিষয়, 1 নাম্বার তোমাকে জীবন বিজ্ঞান পড়তে হবে। 2 নাম্বার তোমাকে পড়তে হবে ভৌত বিজ্ঞান। আর কি পড়তে হবে? তোমাকে পড়তে হবে 3 নাম্বার, আমি এখানে লিখছি গণিত। 4 নাম্বার তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইংরেজি বা ইংলিশ। 5 নাম্বার যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে রিজনিং। 6 নাম্বার যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে জিকে টাইপ। অর্থাৎ এই 6টা বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের এক্সাম হবে। এই 6টা বিষয় যদি তুমি খুব ভালো রকমভাবে এক্সপার্ট হয়ে যাও এক্সামের আগে অবধি, তোমার ক্র্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আমি জেনুইন বলছি, আমি অভিজ্ঞতা থেকে দেখে বলছি, যদি তুমি আগে থেকে প্রস্তুতি নাও, তোমার কাছে বিএসসি নার্সিংই বলো বা এএনএম জিএনএম নার্সিংই বলো, ক্র্যাক করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। আমি দেখেছি অনেক স্টুডেন্ট পরীক্ষার 3 মাস 4 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে ক্র্যাক করে ফেলেছে। এবং অবশ্যই সেক্ষেত্রে প্রচুর প্রেশার দরকার, প্রচুর পরিমাণে তোমাকে পড়তে হবে। তুমি যদি এখন থেকে শুরু করো, হাতে অনেক সময়, 1 বছরের কাছাকাছি সময়, সুতরাং তোমার প্রস্তুতিটা অনেক স্মুথ হবে, তোমার মনেই হবে না যে তুমি খুব প্রেশার নিয়ে পড়ছো। সুতরাং এখন থেকে তোমাকে কিন্তু পড়াটা স্টার্ট করতে হবে, স্টার্ট কিন্তু করতে হবে। এবং তার আগে, স্টার্ট করার আগে ভাবো 2 দিন ধরে যে তুমি কেন নার্স হতে চাও। যদি দেখো যে হ্যাঁ তুমি নার্সের জন্যই জন্মেছো বা তুমি নার্স হওয়ার জন্য একদম বদ্ধপরিকর, তাহলে তোমার কাছে এটা কিন্তু খুব একটা বোরিং হবে না, তুমি গোটা জীবনটাকে সেলিব্রেট করবে। অন্যথায় তুমি নার্স তো হয়ে যাবে, কিন্তু অনেক জায়গায় তোমাদের অভিজ্ঞতা থেকে থাকতে পারে যে দেখবে নার্স হয়েও খিটখিটে স্বভাবে, কারণ সে হয়তো সেই অভিজ্ঞতাটা, তার জীবনের যে অভিজ্ঞতা, সেটাতে খুব একটা হয়তো খুশি নয়। সুতরাং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কোনো একটা প্রফেশনে, যে খুশি থাকা। যদি তুমি খুশি থাকো, জানবে সেই প্রফেশনটাই তোমার সবথেকে বেশি যোগ্য। জীবন বিজ্ঞানে যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে ক্লাস 9 এবং 10। 9-10 জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানও তাই। 9-10 ভৌত বিজ্ঞান মানে নবম এবং দশম শ্রেণীতে যে জীবন বিজ্ঞান পড়েছিলে সেটা, এবং 9 এবং দশম শ্রেণীতে অর্থাৎ 9 এবং 10-এ যে ভৌত বিজ্ঞান পড়েছিলে সেটাই হচ্ছে সিলেবাস। গণিত তাই ক্লাস 10 স্পেশালি, ইংরেজি ক্লাস 12 লেভেল, এবং রিজনিংয়ের সেরকম অর্থে আমরা লেভেল বলবো না, তবে খুব কঠিন আসে না, একদম বেসিক জিনিস থেকে কোয়েশ্চেন আসে। এবং জিকে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স দেখো কোয়েশ্চেন, দেখবে জিকেও কিন্তু খুব কমন জিনিস থেকে প্রশ্ন আসে, এমন নয় যে ভীষণ কঠিন জিকে আসে। সুতরাং তোমরা যদি জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং এই গণিত ইংরেজিতে খুব ভালো রকম ফোকাস করতে পারো, কারণ এর অলরেডি সিলেবাসটা আমরা জানতে পারছি, তাহলে দেখবে আরামসে ক্র্যাক হয়ে যাচ্ছে। জিকে এবং রিজনিং তো সোজা আসেই, সুতরাং রিজনিংয়ে তুমি স্কোর করতে পারবে, এটা একদম ধরে রাখো। তুমি যদি জিকে স্কিপও করো, অর্থাৎ তোমার হয়তো কমন আসেনি, তুমি তুক্কা লাগাতে যাচ্ছ, তুক্কা লাগাবে না, কারণ নেগেটিভ আছে। আমি পরের ক্লাসে বলবো যে কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হয়, নেগেটিভ মার্কস কীরকম হয়। এই ক্লাসে আমি জাস্ট, যেহেতু প্রথম ক্লাস, বেশি লং ক্লাস হবে না, আমি জাস্ট বলছি যে তোমাকে পড়তেটা কী হবে। এবং এই রিজনিং একদম বেসিক লেভেলের রিজনিং আসে,
তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো তাহলে তোমার একটা বেসিক আইডিয়া হয়ে যাবে, এবং জিকেও তাই। তাহলে তোমার প্রস্তুতির একদম প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে এই বই কোটা জোগাড় করা। জীবনবিজ্ঞানের 9-10 বই, টেক্সট বই অবশ্যই, ভৌতবিজ্ঞান 9-10 টেক্সট বই যে কোনো লেখকের, গণিত এবং ইংরেজিরও 9-10 এবং ইংরেজির ক্লাস 12 গ্রামার বইটা হলে ভালো হয়, বা যে কোনো তুমি একটা ক্লাস 8 লেভেল অবধি গ্রামার বই যদি থাকে, এবং দেখবে ক্লাস 11-12 যে সহায়িকা বইগুলো থাকে তোমাদের, দেখবে সেই সহায়িকা বইয়েও একদম শেষে গ্রামার থাকে। এই বই কোটা ফার্স্ট জোগাড় করো। ক্লাসগুলো ভালো করে মন দিয়ে করলেই তোমার রিজনিং জিকে আটকাবে না। এবং জিকের কনফার্মেশন বলছি, এবং জিকের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, জিকে কমন আসতেও পারে, নাও আসতে পারে, এটা ভীষণই ফ্যাক্ট, এটা ফ্যাক্ট বলছি, এটা বাস্তব বলছি আমি। সুতরাং আমরা যদি এই 4টে টপিক্সে বা 5টা টপিক্সে একদম খুব ভালোভাবে প্রস্তুতি নিই, খুব সহজেই কিন্তু তোমার এক চান্সই এক্সাম ক্র্যাক হয়ে যাবে। সুতরাং ফার্স্ট তোমরা এই বই কোটাকে কালেক্ট করো। সেকেন্ড স্টেপ, প্রস্তুতির সেকেন্ড স্টেপ, প্রিভিয়াস ইয়ারে তোমার দিদি দাদা যদি কোনো এক্সাম দিয়ে থাকে তাহলে তাদের কাছ থেকে হার্ড কপি জোগাড় করতে পারো এএনএম জিএনএম 2024-এর, অথবা তোমরা গুগলে অলরেডি পেয়ে যাবে, তুমি WBJEE এএনএম জিএনএম সার্চ করবে, দেখবে ওখানে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে তোমার অলরেডি কোয়েশ্চেন পেপার আপলোড করা থাকে। অথবা, এগুলো আমি অথবা বলছি কেন না, তুমি যে কোনো সোর্স থেকে কালেক্ট করতে পারো, তুমি যে কোনো ইউটিউব চ্যানেলে তুমি দেখতে পাবে, সেখানে তারা এই এক্সাম নিয়ে অ্যানালিসিস করে। তো তোমাদের এতে কি হবে, যখনই তুমি এক্সাম টপিকগুলো একটু দেখতে পারবে, তুমি হয়তো অ্যান্সার দিতে পারছো না, ঘাবড়াবার কিছু নেই, কারণ তুমি তখনও প্রস্তুতিতে ঢোকোনি, তুমি জাস্ট দেখছো যে কীরকম লেভেলের কোয়েশ্চেন হয় এবং কি অ্যাকচুয়ালি কীভাবে অ্যান্সার দিতে হয়। তাহলে ফার্স্ট তোমাদের 3টে কাজ করণীয়, সেটা হচ্ছে এই বইগুলোকে কালেক্ট করা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, ইংরেজি, এই বই 4টেকে কালেক্ট করা। দ্বিতীয় ধাপ সেটা হচ্ছে যে তোমরা প্রিভিয়াস ইয়ার 2024-2023 এই 2টো বছরের অন্তত কোয়েশ্চেন পেপার জোগাড় করো। পরের দিন আমরা ক্লাসে দেখব যে কিভাবে অ্যাকচুয়ালি মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, জীবনবিজ্ঞান থেকে কত মার্কস, ভৌতবিজ্ঞান থেকে কত মার্কস, এবং সেইগুলো সম্বন্ধে জানবো। এবং ফার্স্ট এই 2-3টে ক্লাস আমি এই দিতে চাইছি এক্সাম প্যাটার্নটাকে বোঝানোর জন্য, বা এক্সাম প্যাটার্নে যাতে কোনো কনফিউশন না থাকে, তুমি এক্সাম হলে গিয়ে যাতে কোনো কনফিউশনে পড়তে না হয়, সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, আজকে এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং যে হোম টাস্কটা দিলাম বই কালেক্ট করা এবং এই কোশ্চেনগুলো একটু কালেক্ট করা, যারা একদম তোমরা যারা প্রথম দিতে যাচ্ছ তাদের জন্য স্পেশালি, এবং যারা অলরেডি দিয়েছো তারা তো জানোই। এবং আমি বারবার বলবো, এই ভিডিওটা যদি তোমরা এইচএসের হয়তো 2-3 বছর পরে দেখে থাকছো এবং ইচ্ছা আছে নার্স হওয়ার, তাহলে অবশ্যই প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও। কারণ নার্স হব এটা যদি মনে থাকে, তোমার কতটা বয়স হয়ে গেছে সেটা ম্যাটার করে না, তোমার অবশ্যই 30-এর নিচে বা 32-এর নিচে বয়স হবে আশা করছি, তার মধ্যে তুমি প্রস্তুতি নিলেই হবে। এবং অবশ্যই তুমি যদি এখন থেকে প্রস্তুতি নাও, আমি কথা দিচ্ছি, এবং তুমি এই কথা রাখবে, এটাও আমাকে কথা দিতে হবে যে হ্যাঁ, আমি যদি ঠিকমতো প্রস্তুতি নেব, তাহলে তুমি দেখবে 2025-এর মেরিট লিস্টে তোমার নাম থাকবেই।